সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত নামক অধ্যায়টিতে আলোচনা শুরু করতে যাচ্ছি। যেহেতু এটা আমার আজকে প্রথম পর্ব, সেহেতু আমি আমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে যে আমার চিন্তা ধারণা অর্থাৎ কয়টা লেকচারে আমি আমার অধ্যায়টা শেষ করে দিব সেটি নিয়ে প্রথমে আলোচনা করতে যাচ্ছি। তো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টাকে তোমরা তো জানোই কয়টা অংশ ভাগ করা হয়েছে, দুইটা অংশ, একটা হচ্ছে 9.1, একটা হচ্ছে কি 9.2। তো আমি ভাবছি হচ্ছে 9.1-এর ক্ষেত্রে সর্বোচ্চ 5 থেকে 6টা লেকচার ইনশাল্লাহ শেষ করব, এবং 9.2-এর ক্ষেত্রে কয়টা 4টা লেকচার, এই সর্বমোট 10টা, প্লাস হচ্ছে আমরা হচ্ছে এক থেকে পরবর্তী 1 বা 2টা লেকচার কী করব আমরা হচ্ছে তোমার হচ্ছে বোর্ডের অঙ্কগুলো বা হচ্ছে বিভিন্ন স্কুলগুলোর আসা অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে। আর হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে যে হচ্ছে কি তোমার হলো শুরু থেকে একবার হচ্ছে কি শেষ পর্যন্ত অনেক ভালোভাবে শেখানো, অর্থাৎ যারা আগে কখনো ত্রিকোণমিতি করেনি বা যারা কেবল নতুন নবম শ্রেণীতে উঠছে তাদের ক্ষেত্রে এই লেকচার পর্বগুলো ইনশাল্লাহ আরও ভালো হবে, এবং যারা দশম শ্রেণীতে আছে সেক্ষেত্রে তাদের তো আরও ভালোভাবে তাদেরকে বিষয়গুলো আরও ভালোভাবে জানা আছে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে অনেকে বলে থাকে কি ইউটিউবের ক্ষেত্রে কি সাবস্ক্রাইব করতে বলে। আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো না, আপনাদের যদি ইচ্ছা হয় করবেন, যদি ভালো লাগে করবেন, আর না ভালো লাগে করবেন, এতে আমার কোনো কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমরা কি জানো, তোমরা তো জানো যে হচ্ছে কি নবম ও দশম শ্রেণী কি সাধারণ গণিতের সৃজনশীল অংশকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা অংশ হচ্ছে তোমার হলো বীজগণিত অংশ, তার আরেকটা অংশ জ্যামিতি অংশ, আর একটা হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি, এবং কি সর্বশেষ যে অংশটা সেটা হচ্ছে কি পরিসংখ্যান। তাহলে কি আর একটা বিভাগের নাম হচ্ছে কি নাম্বার বিভাগ, সেটার নাম হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমাপ। তাহলে কি এই ত্রিকোণমিতি পরিমাপ অধ্যায় থেকে কি এখানে এই বিভাগে কি 3টা সৃজনশীল থাকে। এই 3টা সৃজনশীলের মধ্যে তোমরা যদি হচ্ছে 3টা সৃজনশীলের মধ্যে একটা সৃজনশীল সাধারণত কি ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে প্রায় চলে আসে। তাহলে কি আমরা যদি এই ত্রিকোণমিতিক অধ্যায়টা আরও ভালোভাবে শিখি, সেক্ষেত্রে কি এই একটা সৃজনশীল উত্তর দেওয়া কি অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি একবারে বইয়ের উদাহরণগুলো থেকে মানে আগে প্রথমত বেসিক দিব প্রথম 2টা লেকচারে। পর্ব 1 পর্ব 2 কি আমি প্রথমত কি তোমাদেরকে ত্রিকোণমিতির বেসিকগুলো দিব। তারপর হচ্ছে কি তোমার হলো পরবর্তী লেকচারগুলোতে হচ্ছে আগে উদাহরণের অঙ্কগুলো করবে, যেহেতু বোর্ড পরীক্ষা উদাহরণ থেকেও আসে। এর পরবর্তী কি অনুশীলন অঙ্কগুলো ইনশাল্লাহ শেষ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আজকে আমার লেকচার শুরু করতে যাচ্ছি। তাহলে দেখো আজকের লেকচারে কি আমি কোন কোন বিষয়গুলো আলোচনা করব, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে কি তোমার হলো ত্রিকোণমিতির সংক্ষিপ্ত বর্ণনা ও ইতিহাস নিয়ে আলোচনা করবে। কি বলো তো, ত্রিকোণমিতির সংক্ষিপ্ত বর্ণনা ও ইতিহাস এবং কি ব্যবহার নিয়ে আলোচনা করব। আর 2 নাম্বার হচ্ছে কি সমকোণী ত্রিভুজের কি বাহুগুলোর নামকরণ শেখাবো তোমাদেরকে। এবং 3 নাম্বার হচ্ছে কি ত্রিকোণমিতিক চিত্রে ইংরেজি ও গ্রিক বর্ণের ব্যবহার, এবং কি 4 নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ত্রিকোণমিতির অনুপাত সমূহ নিয়ে, এবং 5 নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ত্রিকোণমিতির পরস্পরকে বিপরীত অনুপাত সমূহ নিয়ে আলোচনা করবো। এবং সর্বশেষ যেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। আচ্ছা, তাহলে আর কি আমাদের প্রথম বিষয়টা হচ্ছে কি ত্রিকোণমিতির সংক্ষিপ্ত বর্ণনা এবং কি বলা হচ্ছে ইতিহাস ও ব্যবহার, ঠিক আছে। তাহলে আমি কি আমার প্রথম বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তাহলে প্রথমত কি আমরা হচ্ছে ত্রিকোণমিতির সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে আলোচনা করি, তারপর হচ্ছে কি ইতিহাস, তারপরে কি ব্যবহার নিয়ে আলোচনা করবো। এরপরে পরবর্তী বিষয়গুলো একে একে আলোচনা করে তোমাদের বিষয়গুলোকে ক্লিয়ার করে দেবে। তাহলে কি প্রথমত হচ্ছে ত্রিকোণমিতির সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। তাহলে দেখো ত্রিকোণমিতির সংক্ষিপ্ত বর্ণনা কি। আচ্ছা, প্রথমত আমরা হচ্ছে কি তাহলে কি প্রথমত হচ্ছে আমরা ত্রিকোণমিতি যে শব্দটা আছে সেটাকে আমরা কি ভাঙ্গাই। ত্রিকোণমিতিকে যদি ভাঙ্গাই তাহলে বলো তো কী হবে। এখানে কি ত্রিকোণমিতিকে আছে, ত্রিকে ভাঙ্গাইলাম, তাহলে কি শব্দের অর্থ কি বলো তো 3। তারপর হচ্ছে কোণ আছে, কোণ আছে, কি আছে বলো তো কোণ আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি সর্বশেষ কি আছে মিতি। তাহলে এখানে কি লিখলাম, মিতি লিখলাম। মিতি শব্দের অর্থ কি তোমরা বলো তো। মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ, পরিমাপ। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি 3টা কোণ কোথা থেকে অবশ্যই জানো। 3টা কোণ অবশ্যই কোথা থেকে, ত্রিভুজে থেকে। কোথা থেকে, ত্রিভুজে কয়টা কোণ থাকে, 3টা কোণ, এটা তোমরা তো জানোই। তাহলে ত্রিকোণমিতি কাকে বলে, তাহলে বিষয়টা দেখো দেখি। আচ্ছা, ত্রিকোণমিতি বিষয়টা কোথায় আলোচনা করা হয় তোমরা তো জানোই, গণিতে আলোচনা করা হয়। তাহলে গণিতের যে শেখায় ত্রিভুজের 3 কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হচ্ছে, ত্রিকোণমিতি বলা হচ্ছে। তাহলে আমি আবার বলতেছি, গণিতের যে শাখায় ত্রিভুজের 3 কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলতেছি আমরা, ত্রিকোণমিতি বলতেছি। আচ্ছা, এবার আসি হচ্ছে ত্রিকোণমিতির শব্দটা কোথা থেকে আসলো বা হচ্ছে এর প্রতিশব্দ কি সেটাতে আসি। তাহলে দেখো দেখি ত্রিকোণমিতির শব্দের প্রতিশব্দ হচ্ছে কি
তোমার হচ্ছে ত্রিকোণমিতি শব্দের প্রতিশব্দ হচ্ছে ট্রাইগোনোমেট্রি। কি ট্রাইগোনোমেট্রি, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি মেট্রি। এটা হচ্ছে কি তোমার হচ্ছে ত্রিকোণমিতির ইংরেজি প্রতিশব্দ। আর হচ্ছে ট্রাইগোনোমেট্রির শব্দ কোথা থেকে আসছে জানো? সেটা হচ্ছে গ্রিক শব্দ ট্রাইগোনো। গ্রিক শব্দ কি ট্রাইগোনো এবং মেট্রন থেকে। তাহলে গ্রিক শব্দ কোথা থেকে? ট্রাইগোনো। ট্রাইগোনো শব্দের অর্থ হচ্ছে হলো কি ত্রিভুজ। ট্রাইগোনো শব্দের অর্থ হচ্ছে কি ত্রিভুজ। আর হচ্ছে কি মেট্রন, গ্রিক শব্দ কি মেট্রন থেকে আসছে। কোথা থেকে? মেট্রন। মেট্রন শব্দ অর্থ হচ্ছে কি পরিমাপ। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে কি ত্রিকোণমিতির সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে তোমাকে কি বললাম যে হচ্ছে প্রথমত আমি হচ্ছে ত্রিকোণমিতির সংজ্ঞাটা দিলাম। ত্রিকোণমিতির সংজ্ঞাটা কীভাবে দিলাম তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে অনেক সহজভাবে। সেটা হচ্ছে কি 3 অর্ধেক 3, কোণ অর্থ হচ্ছে অর্থাৎ ত্রিকোণমিতি ভাঙলে 3 পাই, কোণ পাই, মিতি পাই। 3 অর্থ 3, কোণ অর্থ কোণ, আর মিতি অর্থ হচ্ছে কি পরিমাপ। তাহলে 3টা কোণ কোথায় পাওয়া যায়? ত্রিভুজে পাওয়া যায়। তাহলে গণিতের যে শেখায় ত্রিভুজের 3 কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ত্রিকোণমিতি। আর ত্রিকোণমিতির প্রতিশব্দ হচ্ছে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি ট্রাইগোনোমেট্রি। আর হচ্ছে কি ট্রাইগোনোমেট্রি শব্দটা আসছে কোথা থেকে? গ্রিক শব্দ ট্রাইগোন, যার অর্থ কি ত্রিভুজ, আর হচ্ছে মেট্রন, যার অর্থ হচ্ছে কি পরিমাপ। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝতে পারছো। এবার তোমাদের সামনে আমি কি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ত্রিকোণমিতির সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে কিছু কথা বলবো। কি সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে কি এবার হচ্ছে কি ত্রিকোণমিতির সংক্ষিপ্ত ইতিহাস। আচ্ছা, তাহলে ত্রিকোণমিতির সংক্ষিপ্ত ইতিহাসের ক্ষেত্রে আচ্ছা প্রথমত তোমাদেরকে বলি সেটা হচ্ছে কি ত্রিকোণমিতির জন্ম কি মিশরে হলেও তোমার হচ্ছে আদি উদ্ভাবক ছিলেন গ্রিক একজন জ্যোতির্বিদ, যার নাম হচ্ছে কি হিপারকাস। তার নাম কি? হিপারকাস। গ্রিক জ্যোতির্বিদ কি হিপারকাস। কি নাম? হিপারকাস। গ্রিক জ্যোতির্বিদ হচ্ছে কি হিপারকাস হচ্ছে কি তোমার হলো কি ত্রিকোণমিতির জন্ম দেয়। তিনি সাধারণত হচ্ছে কি আলেকজেন্দ্রিয়া নামক একটা জাদুঘরে কী করতেন? কাজ করতেন। ঠিক আছে, তো হচ্ছে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে তিনি হচ্ছে গ্রহ নক্ষত্র তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় বিচার করতে চাই এই ত্রিকোণমিতি নিয়ে কী করেন হচ্ছে ত্রিকোণমিতির চর্চা শুরু করেন। এর পরবর্তীতে আমরা বর্তমান যুগে আমরা যে হচ্ছে সাইন, কস, ট্যান, কসেক এগুলো যে ব্যবহার করি, এর মূল উদ্ভাবক হচ্ছে কি তোমার হচ্ছে মুসলিম গণিতবিদরা। কারা? মুসলিম গণিতবিদরা। তোমার হচ্ছে আনুমানিক হচ্ছে 9ম শতাব্দীতে তোমার হচ্ছে মুসলিম 3জন গণিতবিদ নাম হচ্ছে একজনের নাম হচ্ছে কি হলো আবদুল্লাহ আল হচ্ছে কি বাতানি। আবদুল্লাহ আল হচ্ছে কি বাতানি। তারপর আরেকজন বিজ্ঞানীর নাম হচ্ছে হাসাব আল হাসিব। কি হাসাব আল হাসিব। ঠিক আছে, এবং সর্বশেষ যে আরেকজন বিজ্ঞানী আছে গণিতবিদ, তার নাম হচ্ছে কি তোমার হচ্ছে আবুল ওয়াফা আল বুজানি। তাহলে কি তোমার হচ্ছে কি মুসলিম গণিতবিদ কে? আবদুল্লাহ আল বাতানি, হাসাব আল হাসিব এবং কি আবুল ওয়াফা আল কি বুজানি। এই 3জন গণিতবিদের কি তোমার হচ্ছে গণিতবিদের হচ্ছে যৌথ উদ্যোগের সফলই হচ্ছে কি বর্তমানে যে আধুনিক যে ত্রিকোণমিতি সেটা। তবে তারা অবশ্যই কী করছে তোমার হচ্ছে কি গ্রিক জ্যোতির্বিদ হিপারকাসের মূল তথ্যের উপর ভিত্তি করে তোমার হচ্ছে বর্তমানে যে আধুনিক ত্রিকোণমিতি হচ্ছে সেটাকে প্রতিষ্ঠিত করছে। ঠিক আছে, এবার আসি হচ্ছে আচ্ছা এটাই ছিল তোমার হচ্ছে ত্রিকোণমিতির সংক্ষিপ্ত ইতিহাস। তাহলে কি ত্রিকোণমিতির কি হচ্ছে কি জনক কাকে বলা হচ্ছে? গ্রিক জ্যোতির্বিদ হিপারকাসকে বলা হচ্ছে কি ত্রিকোণমিতির জনক। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার হচ্ছে ত্রিকোণমিতির সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে কি তোমার হলো ত্রিকোণমিতির কি তোমার হচ্ছে এবার হচ্ছে কি ব্যবহার নিয়ে, অর্থাৎ বাস্তব জীবনের ত্রিকোণমিতির ব্যবহার নিয়ে তোমার সামনে কি আলোচনা করবো। ঠিক আছে, তাহলে বাস্তব জীবনের ক্ষেত্রে কি আমরা হচ্ছে ধরো তোমাকে আমি বললাম যে একটা গাছের সামনে দাঁড়ায় বললাম যে হচ্ছে কি তোমার হচ্ছে গাছটির হচ্ছে কি উচ্চতা নির্ণয় করো। তুমি কি এত সহজে পারবে একটা বড় গাছের উচ্চতা নির্ণয় করতে? এগুলোর সাথে ধরো তোমার হচ্ছে তোমাকে হলে একটা টাওয়ার বা হচ্ছে একটা পর্বত বা হচ্ছে যেখানে হোক একটা বড় উঁচু একটা স্থানে নিয়ে বললাম এর উচ্চতা নির্ণয়, তুমি কি সহজে পারবা? কখনোই পারবা না। তাহলে কি
কোনো একটা বড় গাছ বা হচ্ছে টাওয়ার বা পর্বতের কি উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে কী করা হয়, ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। তাহলে এখন আমরা কী শিখবো, তোমার হচ্ছে বাস্তব জীবনে ত্রিকোণমিতি ব্যবহার, ত্রিকোণমিতির বাস্তব জীবনে ব্যবহার, কি বাস্তব জীবনে ব্যবহার, জীবনে ব্যবহার। তাহলে আমি 1 নম্বর ব্যবহারটা তোমাদেরকে কি বললাম, হচ্ছে কি তোমার হচ্ছে কি পর্বত, টাওয়ার এবং কি গাছের উচ্চতা নির্ণয় কী করা হয়, ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। তাহলে 1 নম্বর হচ্ছে কি এখানে দিলাম পর্বত বা হচ্ছে কি টাওয়ার বা হচ্ছে গাছের, তারপর হচ্ছে গাছের উচ্চতা, কি গাছের উচ্চতা, গাছের উচ্চতা নির্ণয়ে কি ত্রিকোণমিতি ব্যবহার করা হয়, কী করা হয়, ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। ত্রিকোণমিতি কী বলা হয়, ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে কি তোমার কি তাহলে কি 1 নম্বর ব্যবহারগুলো। 2 নম্বর ব্যবহার হচ্ছে নৌচালন বিদ্যায়, কি নৌচালন বিদ্যায়, অর্থাৎ হচ্ছে যারা হচ্ছে নৌ চালায়, অর্থাৎ যে সমুদ্রের লঞ্চগুলো নিয়ে যায় তাদের ক্ষেত্রে কি সমুদ্রের একটা নির্দিষ্ট স্থান থেকে, কি সমুদ্রের একটা নির্দিষ্ট স্থান থেকে এই তীরের দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে কি ত্রিকোণমিতি ব্যবহার করে। এটা তো এমনিতে স্কেল বা কোনো কিছুতে নির্ণয় করা সম্ভব না, এর জন্য কি ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। কী করা হয়, ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। তাহলে 2 নম্বর যে ব্যবহারটা সেটা হচ্ছে কি নৌচালন বিদ্যায়, কি নৌ চালন বিদ্যায়, নৌচালন বিদ্যায় কি সমুদ্রের নির্দিষ্ট স্থান থেকে তীরের দূরত্ব, কি সমুদ্রের নির্দিষ্ট স্থান থেকে কি তীরের দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে, কি তীরের দূরত্ব নির্ণয়। এবং কি সর্বশেষে আরেকটা তোমাদের উদাহরণ দিই, আরও বাস্তব জন্য অনেক উদাহরণ আছে, তো সর্বশেষে আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে কি তার হচ্ছে সমুদ্র উচ্চতা, যে হলো সমুদ্র মধ্যে যে ঢেউগুলো হচ্ছে না, এই ঢেউর উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে কী করা হয়, তোমার হলো এই ত্রিকোণমিতি ব্যবহার করা। তাহলে কি সমুদ্রের কি ঢেউয়ের উচ্চতা নির্ণয়, কি উচ্চতা নির্ণয়। তাহলে তোমাদেরকে আমি কি ত্রিকোণমিতির কি বাস্তব জীবনে 3টা ব্যবহারের কথা বললাম, সেটা হচ্ছে কি পর্বত বা কি টাওয়ার বা গাছের উচ্চতা নির্ণয়ে ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। তারপর নৌচালন বিদ্যায় সমুদ্রের নির্দিষ্ট স্থান থেকে কি তোমার হচ্ছে তীরের দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। এবং সর্বশেষ যেটা তোমাদেরকে আমি উদাহরণ দিলাম সেটা হচ্ছে কি সমুদ্রের ঢেউয়ের উচ্চতা নির্ণয় কী করা হয়, তোমার হলো ত্রিকোণমিতি ব্যবহার করা। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 নম্বর যে আমার বিষয়টা ছিল সেটা হচ্ছে কি ত্রিকোণমিতির বাস্তব জীবনের সংক্ষিপ্ত বর্ণনা, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে ইতিহাস এবং কি ব্যবহার, যে টপিকটা ছিল সেটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আচ্ছা, এবার হচ্ছে কি ত্রিকোণমিতি হলো ত্রিকোণমিতির ভিত্তি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবে, কি ত্রিকোণমিতির ভিত্তি। তাহলে ত্রিকোণমিতির ভিত্তিকে দেখে ত্রিকোণমিতির কি ভিত্তি, ত্রিকোণমিতির ভিত্তি কি বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি বলা হচ্ছে, সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে সাধারণত ত্রিকোণমিতি কি প্রতিষ্ঠিত, কি সমকোণী ত্রিভুজের, সমকোণী কোন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে কি বলা হচ্ছে তোমার হচ্ছে কি সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে কি তোমার হচ্ছে ত্রিকোণমিতি কি প্রতিষ্ঠিত। তাহলে কি ত্রিকোণমিতির ভিত্তি হচ্ছে সমকোণী ত্রিভুজ, কি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার হচ্ছে কি সমকোণী ত্রিভুজের বাহুর নামকরণগুলো তোমাদেরকে শেখায়। এবার হচ্ছে কি সমকোণী ত্রিভুজের কি বাহুর নামকরণগুলো। আচ্ছা ঠিক আছে, সাধারণত আমরা কি একটা আচ্ছা ঠিক আছে, টপিকটার আমি নাম লিখি, সেটা হচ্ছে 2 নম্বর টপিক যেটা ছিল হচ্ছে সমকোণী ত্রিভুজের কি বাহুর নামকরণ, কি বাহুগুলোর নামকরণ, কি বাহুগুলোর কি বলো তো নামকরণ। আচ্ছা সরি, বাহুগুলোর কি নামকরণ। 2 নম্বর টপিক এটা ছিল কি সমকোণী ত্রিভুজ বাহুগুলোর নামকরণ। আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, দেখো তো এদিকে আমরা কি আঁকলাম, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। আচ্ছা
আঁকার পরে আমরা কি এটা হচ্ছে কি সাধারণত কি আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি একটা অতিভুজ আছে, তারপরে একটা হচ্ছে কি লম্ব আছে, একটা ভূমি আছে। তাহলে আমরা বলি যে হচ্ছে কি একটা যে হচ্ছে আনুভূমিক বরাবর রাখলে তোমার হচ্ছে কি এই যে উচ্চতা উপরের দিকে যে বাহুটা থাকে সেটাকে আমরা কি বলি লম্ব বলি, সাধারণত আমরা যেটা করি বলি লম্ব বলি। তারপর এটাকে বলা হচ্ছে কি এটা কি বলে আনুভূমিক বরাবর যেটা থাকে সেটাকে বলি কি ভূমি। এবং কি যে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের বিপরীত ভাগকে কী বলি আমরা, কী বলি বলো তো, অতিভুজ বলি। এটা কি বলি, অতিভুজ বলি, ঠিক আছে। এটা আমরা সাধারণত বলে থাকি, কিন্তু হচ্ছে কি তোমার হচ্ছে এটা সাধারণত আমরা যেটা বলে থাকি সেটা মানে হচ্ছে আনুভূমিকভাবে, যেটা আনুভূমিকভাবে রাখে আমরা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং কি অতিভুজ এটা নাম দিয়ে থাকি। কিন্তু হচ্ছে সূক্ষ্মকোণ দ্বয়ের হচ্ছে কি আচ্ছা সমকোণী ত্রিভুজের মধ্যে কী থাকে বলো তো, একটা কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। এবং বাকি দুটা কোণ কি আছে, অবশ্যই কি সূক্ষ্মকোণ। যারা সূক্ষ্মকোণ কাকে বলে, 90 ডিগ্রি অপেক্ষা ছোটো কোণকে বলা হচ্ছে কি সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে এটা এই দুটো কি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণদের সাপেক্ষেও সমকোণী ত্রিভুজের কি বাহুগুলোর নামকরণ করা হয়। আচ্ছা সেগুলা তোমাদেরকে আগে এখন শেখাই। আচ্ছা সূক্ষ্মকোণের সাপেক্ষে কি সমকোণী ত্রিভুজের যে বাহুর নামকরণ করা হয় সেটা তোমাদেরকে এখন কি শেখাবো, ঠিক আছে, সূক্ষ্মকোণের সাপেক্ষে। আচ্ছা দেখো তাহলে কি একটা বড় করে সমকোণী ত্রিভুজ হাল করে আঁকি। আচ্ছা তাহলে ধরো আমি এটা ত্রিভুজটার নাম দিলাম, এটাকে দিলাম ধরো এ বি, এটা হচ্ছে সি কোণটা কী দিলাম, সমকোণ দিলাম। আচ্ছা এটা 90 ডিগ্রি। আর ধরো এইখানটা আমি একটা কী দিলাম, সূক্ষ্মকোণ, কি সূক্ষ্মকোণ। তাহলে এই কোণটাকে আমি কী ধরলাম, সূক্ষ্মকোণ ধরলাম। কী ধরলাম বলো তো, সূক্ষ্মকোণ। তাহলে কি বলতেছে তোমার হচ্ছে সূক্ষ্মকোণের কি সরাসরি বিপরীত দিকের বাহুকে বলা হচ্ছে কি বলা হয় বলো তো, তোমার হচ্ছে সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে বিপরীত বাহু বলা হয়। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রদত্ত সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে কি প্রদত্ত সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহুকে বলা হচ্ছে কি বিপরীত বাহু বলা হয়। তাহলে এখানে লিখতেছি বিপরীত বাহু, কি বিপরীত বাহু। তাহলে কি বলা হচ্ছে প্রদত্ত সূক্ষ্মকোণের কি বিপরীত দিকের বাহু, কি বিপরীত দিকের বাহু। তাহলে কি তোমাকে যদি একটা সূক্ষ্মকোণ, একটা সমকোণী ত্রিভুজের মধ্যে দুইটা সূক্ষ্মকোণের মধ্যে যে সূক্ষ্মকোণটা ডাকায় দিবে বা চিহ্নিত করে দিবে, তার বিপরীত দিকের সরাসরি বিপরীত দিকের অংশ বাহুটাকে বলা হচ্ছে কি বিপরীত বাহু বলা হচ্ছে। তাহলে এটার নাম হচ্ছে কি বিপরীত বাহু, এটার নাম হচ্ছে কি বিপরীত বাহু। তারপরে প্রদত্ত সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুকে বলা হচ্ছে কি সন্নিহিত বাহু। কি বলা হচ্ছে বা হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে বিপরীত বাহুকে কি লম্ব বলা যেতে। বিপরীত বাহুকে কি বলা হয়, বিপরীত বাহুকে কি বলা হয়, বাহুকে লম্বও বলা হয়। কি বলা হয়, লম্বও বলা হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা গেল। এবার আসতেছে কি তোমরা হচ্ছে বললাম যে কি হলো সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুকে বলা হচ্ছে কি প্রদত্ত সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুকে বলা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এখানে লিখতেছি সন্নিহিত বাহু। তাহলে কি প্রদত্ত সূক্ষ্মকোণ সংলগ্ন আচ্ছা ঠিক আছে, কোণ সংলগ্ন বাহু। আবার কি এটাকে কি বলা হয়, এটাকে তোমার হচ্ছে সন্নিহিত বাহুকে আবার কি বলা হয়, ভূমিও বলা হয়। সন্নিহিত বাহুকে বলা হচ্ছে কি ভূমিও বলা হয়। কি বলা হয়, ভূমিও বলা হয়। আচ্ছা এটাই গেল। এবারে আরেকটা কি থাকতেছে অতিভুজ, সেটা হচ্ছে কি সমকোণের বিপরীত বাহুকে আচ্ছা এটাকে তাহলে সমকোণের বিপরীত বাহুকে কি বলা হচ্ছে, অতিভুজ। তাহলে এখানে লিখতেছে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে কি সমকোণের বিপরীত বাহু, কি সমকোণের বিপরীত বাহু। আচ্ছা সমকোণের কি বিপরীত বাহু বা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে কি বলা হচ্ছে, অতিভুজ বলা। তাহলে আমি কি বললাম, সমকোণী ত্রিভুজের
সূক্ষ্মকোণদ্বয় অনুসারে কি ত্রিভুজের যে নাম বাহুগুলোর নামকরণ করা হয়েছে সমকোণী ত্রিভুজ, সেগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করে। 1 নম্বর কি বললাম, বিপরীত বাহু। বিপরীত বাহু কোনটা বলা হচ্ছে বলো তো, প্রদত্ত সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহুটাকে বলা হচ্ছে কি বিপরীত বাহু বলা হচ্ছে, এবং কি তোমার সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে তোমার হচ্ছে সন্নিহিত বাহু। আর সন্নিহিত বাহুকে ভূমিও বলা হয়, আবার হচ্ছে বিপরীত বাহুকে কি বলা হয় লম্ব বলা হয়ে থাকে। আচ্ছা, আর কি বললাম সর্বশেষ যেটা হচ্ছে কি সমকোণের বিপরীত বাহু, সমকোণের কি বিপরীত বাহুকে বলা হচ্ছে কি তোমার হলো অতিভুজ, বা হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলা হচ্ছে কি অতিভুজ বলা হয়। এতটুকু ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এবার আসা যাক তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই। আচ্ছা, উদাহরণ কী দিয়ে দেখাবো, সেটা হচ্ছে কি একটা ত্রিভুজ অঙ্কন করব, ওই ত্রিভুজের মধ্যে কোনটা হচ্ছে তোমার কি সন্নিহিত বাহু, কোনটা হচ্ছে বিপরীত বাহু, কোনটা অতিভুজ, সেটা নিয়ে একটু দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এই ত্রিভুজটা আমি মিশাই দিলাম, এখানটা একটা ত্রিভুজ আঁকি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানটা আমি একটা ত্রিভুজ আঁকতেছি, আঁকলাম সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি দিলাম। আচ্ছা, এই কোণটাকে ধরলাম আমি বি দিলাম, আলাদা একটা নাম দিলাম, ঠিক আছে। এটাকে দিলাম সি, এটাকে দিলাম কি ডি, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাকে প্রশ্নের মধ্যে তোমাকে বলে দিছে যে আচ্ছা এই কোণটা কী কোণ, সূক্ষ্মকোণ। এই কোণটা কী কোণ, সূক্ষ্মকোণ। কি এই কোণটা সূক্ষ্মকোণ, আমি সংক্ষেপে দন্তাস্বয়ের উৎসুকার দিলাম, ঠিক আছে। তাহলে তোমাকে বললো হচ্ছে এই বি সি ডি এর বি কোণটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। তাহলে বলতেছে তোমার হচ্ছে সন্নিহিত বাহু, কোনটা সন্নিহিত বাহু, কোনটা বিপরীত বাহু এবং কোনটা অতিভুজ, সেটা চিহ্নিত করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো দেখি এখানকার মধ্যে তোমাদেরকে যদি আমি দেখাই, তাহলে হচ্ছে কি এখানকার মধ্যে হচ্ছে কি আচ্ছা দেখো, প্রথমত অতিভুজ, প্রথমত কি এখানে কি অতিভুজটা বের করি, অতিভুজটা কি বের করি, অতিভুজ। তাহলে বলছিলাম কি বলো তো, তোমার হচ্ছে কি সমকোণের কি সমকোণের বিপরীত বাহুকে কি বলা হচ্ছে, অতিভুজ বলা হচ্ছে। তাহলে এটা সমকোণ, তার বিপরীত বাহু কোনটা, অতিভুজ। তাহলে অতিভুজ কি হচ্ছে বি আর সি বাহু, কি বি আর সি বাহু। এগুলা কিন্তু অবশ্যই কোন সূক্ষ্মকোণ বি এর সাপেক্ষে নির্ণয় করতেছি। সূক্ষ্মকোণ যদি সি এর সাপেক্ষে তুলে সেটা একটু আলাদা হইতো, ঠিক আছে, কিন্তু অতিভুজ সবসময় একই হয়ে থাকে। এবার হচ্ছে কি তোমার হচ্ছে বিপরীত বাহু, এবার হচ্ছে কি নির্ণয় করি, বিপরীত বাহু। কি নির্ণয় করব, বিপরীত বাহু। বিপরীত বাহু কী হচ্ছে, বা বিপরীত বাহুকে কী বলা হয়, বলছিলাম যে হচ্ছে কি বিপরীত বাহুকে লম্ব বলা হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, একটু হলে কালি পড়তেছে মনে হয়। আচ্ছা, তাহলে দেখো বিপরীত বাহু কোনটা হচ্ছে, বলছিলাম সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহুটাকে, সরাসরি বিপরীত দিকের বাহুটাকে বলা হচ্ছে কি তোমার হলো বিপরীত বাহু বলা হয়। তাহলে এটার মধ্যে বিপরীত বাহু কোনটা বলো তো, সি আর ডি, কি সি আর ডি। আচ্ছা, এবার হলো বলছিলাম সর্বশেষ আরেকটা কি আছে, সন্নিহিত বাহু। কি সন্নিহিত বাহু, কি আছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুকে কী দ্বারা, সন্নিহিত বাহু বা এটাকে ভূমিও বলা হয়ে থাকে। তাহলে কি সন্নিহিত বাহু কাকে বলছিলাম মূলত, সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটাকে বলা হচ্ছে কি সন্নিহিত বাহু। তাহলে এই ত্রিভুজের মধ্যে সন্নিহিত বাহু কোনটা, অবশ্যই বিডি, অবশ্যই কি বিডি, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। আচ্ছা, আরও একটা উদাহরণ দেই, তাহলে আরও তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, আল্লাহ, আচ্ছা দেখো, ধরো যে আমি এইখানটা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। আচ্ছা, তোমাকে বললো এটা হচ্ছে কী কোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা কী কোণ, সূক্ষ্মকোণ, এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। আর এগুলোর নাম দিলাম ধরো এখানে ই দিলাম, এখানে কি দিলাম এফ দিলাম, এখানে কি দিলাম জি দিলাম। আর হচ্ছে ধরো আচ্ছা, এখন তোমাকে বললো হচ্ছে আর হচ্ছে এটা 90 ডিগ্রি, সরি এটা 90 ডিগ্রি। এখন তোমাকে বললো ই এফ জি ত্রিভুজের মধ্যে কোনটা হচ্ছে অতিভুজ, কোনটা হচ্ছে বিপরীত বাহু, কোনটা সন্নিহিত বাহু চিহ্নিত করতে বলছে। তাহলে কি পারবা না, অবশ্যই পারার কথা, তোমাদেরকে একটু আগে শিখাইলাম। তাহলে দেখো দেখি অতিভুজ কোনটা হচ্ছে, তো বলো দেখি মনে মনে একটু বলো তো। তাহলে অতিভুজ কোনটা হচ্ছে, বুঝলাম সমকোণের বিপরীত বাহু। তাহলে সমকোণের বিপরীত বাহু কোনটা, এটা অবশ্যই এটা। তাহলে কি এখানে অতিভুজ কী হচ্ছে বলো তো, ই আর জি, ই আর জি হচ্ছে কি এখানকার মধ্যে অতিভুজ। আর আর হলো কি এখানের মধ্যে বিপরীত বাহু কোনটা বলো তো। আচ্ছা, কোন কোন কোণের সাপেক্ষে বলছে, এই সূক্ষ্মকোণ, মানে সূক্ষ্মকোণ মানে কোন জি এর সাপেক্ষে এখানটা হচ্ছে কি তোমার বিপরীত বাহুটা নির্ণয় করতে হবে। তাহলে কি এখানে লিখতেছি বিপরীত বাহু, কি বিপরীত বাহু, কি বিপরীত বাহু। বিপরীত বাহু কী হবে বলো তো, প্রদত্ত সূক্ষ্মকোণের বিপরীত, প্রদত্ত সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহুটা হচ্ছে কি বিপরীত বাহু। তাহলে এখানে বিপরীত দিকের বাহু কী হচ্ছে, সূক্ষ্মকোণের বিপরীত দিকের বাহুটা ইএফ। তাহলে এখানে এটা হচ্ছে কি বিপরীত বাহু, এটা হচ্ছে কি বিপরীত বাহু। আচ্ছা, এতটুকু গেল। তারপরে আছে কি আরেকটা কি আছে, সন্নিহিত বাহু। কি আছে সন্নিহিত বাহু, আরেকটা কি আছে সন্নিহিত বাহু সর্বশেষ।
অর্থাৎ সন্নিহিত বাহু কোনটা, এই বলা হচ্ছে কি সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটাকে বলা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এইটার মধ্যে সন্নিহিত বাহু কোনটা বলো তো, তোমার হচ্ছে এফ আর জি। সন্নিহিত বাহু হচ্ছে কি এফ আর জি। ক্লিয়ার, আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। এবার হচ্ছে কি তাহলে কি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ, এমনিতে আমরা জানি হচ্ছে কি লম্ব, অতিভুজ এবং ভূমিও জানি। আর হচ্ছে কি তোমার হচ্ছে সূক্ষ্মকোণদ্বয়ের সাপেক্ষে যে হচ্ছে কি সমকোণী ত্রিভুজের নামকরণগুলো করা হয়, তোমাদেরকে সেটা শেখালাম। ঠিক আছে, তোমরা হচ্ছে বিপরীত বাহুর বদলে তোমরা লম্ব ব্যবহার করতে পারো, বা হচ্ছে সন্নিহিত বাহুর পরিবর্তে ভূমিও ব্যবহার করতে পারো, ইচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে কি আমাদের 2 নাম্বার যে টপিকটা ছিল সেটার আলোচনা শেষ। এবার হচ্ছে আমরা কি আমাদের 3 নাম্বার যে টপিকটা আছে সেটা নিয়ে কী করবো, আলোচনা করবো। আচ্ছা 3 নাম্বার টপিকটা আমাদের কী ছিল, সেটা হচ্ছে কি ত্রিকোণমিতির। আচ্ছা 3 নাম্বার টপিকটা এখানে লিখি, সেটা হচ্ছে কী ছিল, ত্রিকোণমিতি হচ্ছে কি ত্রিকোণমিতিক চিহ্নর ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিতে কি হচ্ছে ত্রিকোণমিতিক চিত্রে ইংরেজি ও গ্রিক বর্ণের ব্যবহার। 3 নম্বর কি ছিল, ত্রিকোণমিতিক চিত্রে কি ছিল, ইংরেজি ও গ্রিক বর্ণের ব্যবহার। কি ছিল, ইংরেজি ও কি ছিল, গ্রিক বর্ণের ব্যবহার গ্রিক বর্ণের ব্যবহার। আচ্ছা ঠিক আছে, বর্ণের কি ব্যবহার, এটা ছিল কি তোমার হচ্ছে 3 নাম্বার টপিক আমাদের। তাহলে কি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আঁকলাম। আঁকার ক্ষেত্রে কি তাহলে কি আমরা সাধারণত কি জ্যামিতির ক্ষেত্রে আচ্ছা সমকোণী ত্রিভুজের এটা আমি 90 ডিগ্রি দিলাম। জ্যামিতির ক্ষেত্রে কি হয়, জ্যামিতির ক্ষেত্রে সাধারণত কি তোমার হচ্ছে শীর্ষবিন্দুগুলোকে কি ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি এইগুলোকে আমরা সাধারণত তোমরা তো ব্যবহার করছো, তাও দেখাচ্ছে শীর্ষবিন্দুগুলোকে কি তোমার হচ্ছে বড় হাতের অক্ষর দ্বারা। তাহলে এটাকে আমি ই দিলাম, এটাকে আমি দিলাম কি পি দিলাম, এটাকে দিলাম কি কিউ। অর্থাৎ একটা তোমার হচ্ছে কি শীর্ষবিন্দুগুলোকে অর্থাৎ সমগ্র ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে হচ্ছে কি শীর্ষবিন্দুগুলোকে তোমার হচ্ছে বড় হাতের অক্ষর দ্বারা নির্দেশ করা হয় বা চিহ্নিত করা হয়। বা হচ্ছে জ্যামিতির ক্ষেত্রে সাধারণত কী করা হয়, তোমার হচ্ছে কি শীর্ষবিন্দুগুলোকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে কি বাহুগুলাকে কি ছোট হাতের অক্ষর দ্বারা, অর্থাৎ এটা হচ্ছে কোণের কি কোণের বাহু হচ্ছে কি এই তার বিপরীত দিকের বাহুটা, সেটা হচ্ছে কি এটা হচ্ছে কোণের বাহু ছোট হাতের দ্বারা প্রকাশ করা হয়। তারপর এটা হচ্ছে কি পি কোণের কোন পি এর বাহুটা হচ্ছে কোনটা, তার বিপরীত দিকে, অর্থাৎ এটাকে কি ছোট হাতের পি দ্বারা প্রকাশ করা হয়। এবং কি কোন কিউ এর বাহুটা হচ্ছে তার বিপরীত দিকের বাহুটা, সেটাকে কী দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের কিউ দ্বারা প্রকাশ করা হয়। আশা করছি এতটুকু ক্লিয়ার। আচ্ছা বিষয়টা বুঝতে পারছো, অবশ্যই ইনশাল্লাহ বোঝার কথা, সমস্যা নেই। আচ্ছা এবার আসি, সেটা হচ্ছে ত্রিকোণমিতির কি বাহুর নামকরণ গেল, শীর্ষবিন্দুর নামকরণ গেল। এবার হচ্ছে ত্রিকোণমিতির কি ক্ষেত্রে হচ্ছে সূক্ষ্মকোণগুলোর কি না, সূক্ষ্মকোণগুলোর তো একটা নাম থাকার কথা। সেটা হচ্ছে দেখো আমরা কি আগে কি শুধু কি সূক্ষ্মকোণ নামটা এখানে কি শুধু কী দিয়েছিলাম সূক্ষ্মকোণ, কিন্তু সূক্ষ্মকোণে একটা কি নির্দিষ্ট চিহ্ন দিতে নামকরণ করা হয়ে থাকে, ঠিক আছে না। তেমনি হচ্ছে কি ত্রিকোণমিতির হচ্ছে শীর্ষবিন্দু বাহুর নামকরণগুলোর মতো হচ্ছে কি তোমার হলো কি এই সূক্ষ্মকোণগুলোকেও কি সূক্ষ্মকোণগুলোরও নাম আছে। সেটা হচ্ছে গ্রিক শব্দ 6টা বর্ণ, গ্রিকের কি 6টা বর্ণ, সেটা হচ্ছে কি আলফা। 6টা বর্ণ দিয়ে কী করা হয়, সূক্ষ্মকোণগুলোর নামকরণ করা হয়। কী কী নামগুলো আমি বলতেছি, এটা কি বলা হচ্ছে কি আলফা, কি বলা হয় আলফা। তারপর হচ্ছে কি বিটা, আলফা আছে, তারপরে কি আছে বিটা আছে, তারপরে কি আছে বলো তো, আচ্ছা আলফা বিটা গামা আছে, কি আছে গামা আছে, এবং কি আছে আরেকটা হচ্ছে আরও 3টে আছে হচ্ছে থিটা আছে, কি আছে থিটা, কি আছে থিটা। তারপরে কি আছে ফাই, কি আছে ফাই আছে, ফাইটা একটা শূন্য দিয়ে মাঝখান দিয়ে টান দেওয়া হয়। তারপরে হচ্ছে কি তোমার হলো ফাই, এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কি ওমেগা, কি আছে ওমেগা, কি আছে ওমেগা। তাহলে এইগুলা দিয়ে কী করা হয় তোমার হচ্ছে সূক্ষ্মকোণদ্বয়ের নামকরণ। তবে সবচেয়ে বহুল প্রচলিত হচ্ছে এই যে হচ্ছে থিটা কোণটা হচ্ছে কি সূক্ষ্মকোণদ্বয়ের ক্ষেত্রে সবচেয়ে বহুল প্রচলিত। তবে তোমার প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকবে তোমাকে সেটা নিয়ে কাজ করতে হবে। তবে সবচেয়ে বেশি এটা থিটা কোণটা বেশি দেওয়া থাকে, এটা নিয়ে কী করা হয় কাজ করা হয়, ঠিক আছে। আচ্ছা আশা করছি বুঝতে পারছো। তাহলে তোমাদেরকে এখন একটা সমকোণী ত্রিভুজ আর্ট করে দেখাই। তাহলে সমকোণী ত্রিভুজকে এতক্ষণ আমরা কি সূক্ষ্মকোণ নাম দিয়েছিলাম, এবার হচ্ছে সূক্ষ্মকোণের বদলে কি এই 6টা অনুপাতের যে কোনো একটা অনুপাত নাম দেবো। যেহেতু সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে থিটা, তার জন্য এইখানটা হচ্ছে একটা আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। ধরো একটা কি
সরি সমকোণী ত্রিভুজ কী করলাম, অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আচ্ছা, তাহলে আমি কি এই কোণটাকে কী দিলাম, থিটা দিলাম, এই কোণটাকে কী দিলাম, থিটা দিলাম। এর আগে হচ্ছে এগুলোকে আমি সূক্ষ্মকোণ দিয়ে নাম করছিলাম, কিন্তু এবার কী দিলাম, থিটা নাম দিলাম। যেহেতু আমরা হচ্ছে গ্রিক বর্ণ হচ্ছে সূক্ষ্মকোণটাকে কীভাবে প্রকাশ করতে হয় সেই বর্ণগুলো শিখলাম। আচ্ছা, তাহলে এখানটায় বাহুগুলোর কোণগুলোর নাম দেই। এই কোণটার শীর্ষবিন্দুর নাম দিলাম, সেটা হচ্ছে এটা জি দিলাম, এটা হচ্ছে এ দিলাম, এটা কি দিলাম, বি দিলাম। ঠিক আছে, এখন তোমাকে তাহলে থিটা সূক্ষ্মকোণটা শিখলাম, তাই এর সাপেক্ষে হচ্ছে কোনটা হচ্ছে এই ত্রিভুজের মধ্যে বিপরীত বাহু, কোনটা কোনটা হচ্ছে সন্নিহিত বাহু এবং কোনটা অতিভুজ, সেটা হচ্ছে আরেকবার তোমাদেরকে শিখে আরেকবার তোমাদের সাথে কি প্র্যাকটিস করি। ঠিক আছে, তাহলে দেখো তোমাদেরকে প্র্যাকটিস করাই। ঠিক আছে, তাহলে দেখো প্রথমত আসে কি অতিভুজ, কী আসে অতিভুজ বলো তো, ত্রিভুজ কি, ত্রিভুজ হচ্ছে এ বি জি এর মধ্যে অতিভুজ কোনটা, তোমাদেরকে বলছিলাম কি সমকোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে কি অতিভুজ বলা হয়। তাহলে এটা সমকোণ, তার বিপরীত বাহু কি এইটা, তাহলে কি অতিভুজ এখানটা কি আছে, এ বি হবে, কি হবে, এ বি হবে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে কি তোমার হলো বলছিলাম হচ্ছে সূক্ষ্মকোণ বা হচ্ছে প্রদত্ত কোণ, প্রদত্ত কোণের বিপরীত বাহু, প্রদত্ত কোণের কী বাহু, বিপরীত দিকের বাহুটাকে বলা হচ্ছে কি বলা হয়, অবশ্যই বিপরীত বাহু বলা হয়। তাহলে এটা কি বিপরীত বাহু, বিপরীত বিপরীত বয়স্কার দিয়ে বুঝাইলাম, আর হচ্ছে কি দিলাম বাহু। তাহলে বিপরীত বাহু কি এখানটা বলো তো, এ আর জি হচ্ছে কি বিপরীত বাহু, আর হচ্ছে এখানে সন্নিহিত বাহু কোনটা বলো তো, প্রদত্ত কোণ সংলগ্ন, প্রদত্ত সূক্ষ্মকোণ দ্বয় সূক্ষ্মকোণ সংলগ্ন। তাহলে প্রদত্ত সূক্ষ্মকোণ কোনটা আছে, এটা, তার সংলগ্ন বাহু কোনটা, এটা অবশ্যই। তাহলে কি এটা হচ্ছে কি তোমার কী বাহু, সন্নিহিত বাহু, কী বাহু, সন্নিহিত বাহু। তাহলে এখানে সন্নিহিত বাহু কী হচ্ছে, বি আর জি। বিষয়টা ক্লিয়ার? তার সূক্ষ্মকোণ দেওয়ার সাপেক্ষে কোনটা সমকোণী ত্রিভুজের কোন বাহুকে কোনটিকে কোন বাহু বলা হয়, সেগুলো বিষয়টা ক্লিয়ার আশা করি। আচ্ছা, এবার হচ্ছে কি আমার 4 নম্বর যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে তোমার কী ছিল, তোমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, কি ত্রিকোণমিতিক অনুপাত সমূহে তোমাদের সামনে কী করতে হচ্ছে, আলোচনা করতে হচ্ছে। আচ্ছা, তাহলে 4 নম্বর যে পয়েন্টটা ছিল সেটা লিখি। সাধারণত কি তোমার হচ্ছে ত্রিকোণমিতি কী হয়, 6টি অনুপাত ব্যবহার করে, কি ব্যবহার করা হয়, 6টি অনুপাত ব্যবহার করা হয়। আচ্ছা, 6টি অনুপাত কি তোমাদের সামনে আমি লিখতেছি। আচ্ছা, আগে টপিকটার নাম লিখি। 4 নম্বর টপিক ছিল ত্রিকোণমিতিক 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 অনুপাত সমূহ, কি অনুপাত সমূহ। তাহলে ত্রিকোণমিতির অনুপাত কয়টা ছিল, তোমাদেরকে বললাম কি 6টা। তাহলে কি কি দেখো দেখি, আমি লিখতেছি। একটা হচ্ছে সাইন থিটা, কি সাইন থিটা, থিটা হচ্ছে কি সূক্ষ্মকোণ, আগেই পড়লাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা হচ্ছে সাইন থিটা, তারপর হচ্ছে কি কস থিটা, দুইটা হইলো। তারপর হচ্ছে কি ট্যান থিটা, কি আছে ট্যান থিটা আছে। তারপর হচ্ছে কি কট থিটা, কি কট থিটা। তারপরে হচ্ছে কি তোমার হলো কট থিটার পরে হচ্ছে সেক থিটা, এবং কি সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কি কসেক থিটা। তাহলে কি ত্রিকোণমিতির যে কি 6টা অনুপাত আছে, সেই 6টা অনুপাত কী কী বললাম, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কি কসেক থিটা। এই 6টা অনুপাতকে তোমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে কি ত্রিকোণমিতির কি 6টা অনুপাত কী কী আছে, সাইন থিটা, কস থিটা এবং কি ট্যান থিটা, কট। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে কি কোন ত্রিকোণমিতির মানে হচ্ছে এবার হচ্ছে একে একে নিয়ে আলোচনা, এবার হচ্ছে কি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আঁকি, কি আঁকি, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সাথে সমকোণী ত্রিভুজের সাপেক্ষে হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর অনুপাত কি কি হয় সেটা তোমাদেরকে এবার দেখাবো। ঠিক আছে, দেখো দেখি। তাহলে আমি কি করি, এইখানটা একটা ছোটো করে সমকোণী ত্রিভুজ আঁকি, যেহেতু এখানটা একটু জায়গা লাগবে, আমি এইখানটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ আমি দিলাম, এইটা হচ্ছে থিটা কোণ, কী কোণ, থিটা কোণ। এটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আর আমি বাহুটার নাম দিলাম, ধরো এটা হচ্ছে বি নাম দিলাম, এটা নাম দিলাম এ, এটার নাম দিলাম কি সি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথমত যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার হচ্ছে কি অতিভুজ। প্রথমত সাইন থিটা নিয়ে আসি, কী আসে সাইন থিটা নিয়ে আসি, অর্থাৎ সাইন থিটার অনুপাত কী কী, অর্থাৎ কী কী অনুপাত মিলে সাইন থিটা হয় সেটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তাহলে বলতেছি কি অতিভুজ বলা হচ্ছে কি লম্ব ও অতিভুজের অনুপাতকে বলা হচ্ছে কি সাইন থিটা। লম্ব আর অতিভুজের অনুপাত হচ্ছে কি সাইন থিটা। তাহলে কি বললাম, 1 নম্বর যেটা আসতেছে সেটা হচ্ছে কি লম্ব ও কি অতিভুজের অনুপাত, কি লম্ব কেন বলতেছি,
লম্বও বলা যায়, ঠিক আছে। তোমার হচ্ছে যেহেতু আমরা যেহেতু সূক্ষ্মকোণ দেওয়া আছে তার জন্য হচ্ছে বিপরীত বাহু নিয়ে কথা বলি, ঠিক আছে। তাহলে কি তোমার হচ্ছে কি, তাহলে কি লম্বটাকে কি বলা হয়, বিপরীত বাহু বলা হয়। এবং কি তোমার হচ্ছে কি অতিভুজ তো অতিভুজ, তাহলে কি বিপরীত বাহু অতিভুজের অনুপাতকে বলা হচ্ছে সাইন থিটা। তাহলে কি এখানে লিখতেছি বিপরীত বাহু, বিপরীত বাহু ও বিপরীত বাহু কিসের, লম্বের অনুপাত, সরি অতিভুজের অনুপাত, অতিভুজের অনুপাত কি, অতিভুজের কি অনুপাত, সরি অনুপাত হচ্ছে কি সাইন থিটা, কি সাইন থিটা। তাহলে এটা কি বলা হচ্ছে, বিপরীত বাহু, কি বলা হচ্ছে বিপরীত, বিপরীত কি বাহু ভাগ কি বলা হচ্ছে অতিভুজ, বিপরীত বাহু ভাগ কি বলা হচ্ছে অতিভুজ। এতটুকু ক্লিয়ার। তাহলে কি বিপরীত বাহু অতিভুজের অনুপাত হচ্ছে কি সাইন থিটা, কি সাইন থিটা। তাহলে বিপরীত বাহুকে কি লম্বও লেখা যেতে পারে। তাহলে এখানে তোমরা এটার বদলে কি লম্বও লিখতে পারো, লম্ব ভাগ হচ্ছে কি অতিভুজ, লম্ব ভাগ হচ্ছে কি অতিভুজ। এবং কি এই ত্রিভুজের মধ্যে লম্ব কোনটা বলো তো, এই ত্রিভুজের লম্ব কোনটা, এ বি না, অবশ্যই এ বি। তাহলে এখানটা আমি কি লিখলাম, এ বি লিখলাম, কি লিখলাম এ বি। আর হচ্ছে হলো এটার মধ্যে কি অতিভুজ কোনটা বলো তো, বিসি। এটার মধ্যে এই ত্রিভুজের মধ্যে অতিভুজ কোনটা, বিসি। আচ্ছা, তাহলে এখানে কি লিখলাম, বিসি লিখলাম। বিষয়টা বুঝতে পারছো, তাহলে সাইন থিটার বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, আশা করছি বুঝতে পারছো। এবার হচ্ছে কি কস থিটার বিষয়টা আসে, কি আছে কস থিটার বিষয়টা। তাহলে এখানে আমরা সাইন থিটা যেগুলো পাইলাম হচ্ছে এ বি বাই কী পাইলাম, বিসি। অর্থাৎ সাইন থিটা যেহেতু হচ্ছে বিপরীত বাহু আর হচ্ছে অতিভুজের অনুপাত, তাহলে এই ত্রিভুজের মধ্যে বিপরীত বাহু হচ্ছে এ বি আর হচ্ছে কি অতিভুজ হচ্ছে কি বিসি। তাহলে সাইন থিটা যেগুলো কী পেলাম, বিপরীত বাহু বাই হচ্ছে কি অতিভুজ, আর বিপরীত বাহু এই ত্রিভুজের মধ্যে হচ্ছে এ বি আর হচ্ছে কি অতিভুজ হচ্ছে কি বিসি। তাহলে সাইন থিটা যেগুলো পাইলাম এ বি ভাগ কী পেলাম, বিসি পেলাম। বিষয়টা বুঝতে পারছো। এবার হচ্ছে তোমার হলো আসে কস থিটা, কি আসে এবার হচ্ছে কি কস থিটা আসে। আচ্ছা দেখো, এবার আসে কি কস থিটা। কস থিটা হচ্ছে তোমার হলো কি হলো এই হলো সন্নিহিত বাহু আর হচ্ছে কি অতিভুজের অনুপাত। কস থিটা হচ্ছে কি এই সন্নিহিত বাহু এবং অতিভুজের অনুপাত। এটার মধ্যে এটা সন্নিহিত বাহু না, আচ্ছা লিখে দিই আমি, এটা সন্নিহিত বাহু, এটা হচ্ছে কি বাহু বিপরীত বাহু, আর এটা হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে হচ্ছে কি বললাম কি কস থিটা হচ্ছে কি সন্নিহিত বাহু, সন্নিহিত সন্নিহিত বাহু ও কার অনুপাত বলো তা, অতিভুজের অনুপাত, কার অনুপাত, অতিভুজের অনুপাত, অতিভুজের অনুপাত কি অনুপাত বলা হচ্ছে কি অনুপাত কি কস থিটা, অনুপাত হচ্ছে কি কস থিটা। তাহলে কি অনুপাত হচ্ছে কি কস থিটা। তাহলে কি উপরে হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, আর নিচে হচ্ছে কি বলো তো, নিচে হচ্ছে তোমার হলো অতিভুজ, নিচে হচ্ছে কি নিচে হচ্ছে অতিভুজ। আর সন্নিহিত বাহুকে তুমি কি লিখতে পারো, সন্নিহিত বাহুকে তুমি লিখতে পারো কি বলছিলাম কি সন্নিহিত বাহুকে তুমি ভূমিও লিখতে পারো, এবং অতিভুজ অতিভুজই থাকলো, অতিভুজ কি অতিভুজই থাকলো। তাহলে কি এই ত্রিভুজের ভূমি কোনটা বা সন্নিহিত বাহু কোনটা, এসি। তাহলে এটা হচ্ছে কি এসি, এটা হচ্ছে কি এসি, এবং কি অতিভুজ কোনটা বলো তো, বিসি। তাহলে কস থিটার ক্ষেত্রে কি কস থিটা হচ্ছে কি সন্নিহিত বাহু এবং অতিভুজের অনুপাত, সন্নিহিত বাহু এবং কি অতিভুজের অনুপাত হচ্ছে কস থিটা। অর্থাৎ সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহুকে ভূমিও লেখা যায় এবং কি অতিভুজ অতিভুজে লিখলাম। আচ্ছা, আর এই ত্রিভুজের মধ্যে অর্থাৎ ত্রিভুজ এবিসি এর মধ্যে সন্নিহিত বাহু হচ্ছে কোনটা, এসি, এবং কি তোমার ভূমি কোনটা হচ্ছে বিসি। তাহলে বোঝা গেছে এতটুকু। তাহলে কস থিটার অনুপাতটা তোমাদেরকে দেখালাম। এবার হচ্ছে কি ট্যান থিটা, 3 নম্বরে কোনটা লিখছিলাম, ট্যান থিটা লিখছিলাম। এবার হচ্ছে কি তোমাদের সামনে হচ্ছে কি ট্যান থিটার অনুপাতটা দেখাচ্ছি, ঠিক আছে। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। অর্থাৎ কস থিটা ইজ ইকুয়াল টু কি, বা হচ্ছে কস থিটার অনুপাত, অর্থাৎ কোন কোন অনুপাত মিলে কস থিটা হয়, আচ্ছা কোন কোন অনুপাত মিলে সাইন থিটা হয়, তারপরে এরপরে যেগুলো দেখাবো ওগুলো কী করতে হবে, তোমাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা সর্বশেষ নাই, সর্বশেষ আমি একটা সামারি দেবো, ওইটাতে দেখে নিলে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এগুলো বিষয়গুলো কীভাবে আসলো ওইটা দেখানোর জন্য তোমাদেরকে আমি বিষয়গুলো ভাঙে ভাঙে দেখাচ্ছি। এবার হচ্ছে তারপর হচ্ছে কি ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে ট্যান থিটা হচ্ছে কি বিপরীত বাহু ও সন্নিহিত বাহুর অনুপাত। ট্যান থিটা হচ্ছে কি এই বিপরীত বাহু আর হচ্ছে কি সন্নিহিত বাহুর অনুপাত। তাহলে কি লিখতেছি, বিপরীত বাহু, বিপরীত বাহু ও সন্নিহিত বাহুর অনুপাত, কি সন্নিহিত বাহুর কি অনুপাত। সন্নিহিত বাহুর অনুপাত, ঠিক আছে, সরি সন্নিহিত বাহুর অনুপাত হচ্ছে কি ট্যান থিটা, কি বিপরীত বাহু ও সন্নিহিত বাহুর অনুপাত হচ্ছে কি ট্যান থিটা। তাহলে এখানে কি লিখতেছি আমি, এখানে লিখতেছি বিপরীত বাহু, এখানে লিখতেছি কি বিপরীত বাহু
আর নিচে কি লিখলাম, নিচে লিখতেছি আমি হচ্ছে কি সন্নিহিত বাহু, কি সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহুকে কী লেখা যায় বলো তো, বিপরীত বাহুকে লম্বও লেখা যায়, কী লেখা যায়, লম্ব লেখা যায়। আর হচ্ছে কি সন্নিহিত বাহুকে কী লেখা যায়, ভূমি লেখা যায় না, অবশ্যই লেখা যায়, সরি সন্নিহিত বাহু কী লেখা যায়, ভূমি লেখা যায়। তাহলে এই ত্রিভুজ এবিসি এর মধ্যে কোনটা সন্নিহিত বাহু বলো তো, বা হচ্ছে কোনটা হচ্ছে লম্ব বলো তো, বা হচ্ছে বিপরীত বাহু, সেটা হচ্ছে কি এবি লম্ব বা বিপরীত বাহু না, এবং কি সন্নিহিত বাহু বা ভূমি কোনটা বলো তো, তোমার হচ্ছে কি এসি। ঠিক আছে, তাহলে কি এখানে কি লিখলাম, ট্যান থিটা যেগুলো কি লিখলাম, বিপরীত বাহু ও সন্নিহিত বাহুর অনুপাত হচ্ছে ট্যান থিটা, অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহুকে কী লেখা যায়, লম্ব লেখা যায়, এবং সন্নিহিত বাহু কী লেখা যায়, ভূমি লেখা যায়। তাহলে লম্ব হচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যে হচ্ছে এবি, আর হচ্ছে এই ত্রিভুজের মধ্যে হচ্ছে কি সন্নিহিত বাহু কোনটা বা ভূমি হচ্ছে কোনটা, এসি। বিষয়টা বুঝতে পারছো? এবার হচ্ছে কি 4 নাম্বার যে অনুপাতটা ছিল সেটা হচ্ছে কি ট্যান কোয়াট থিটা, কী ছিল, কোয়াট থিটা। আচ্ছা, তাহলে কি 4 নাম্বার যে অনুপাতটা ছিল সেটা হচ্ছে কি কট থিটা। কট থিটা কি বলো তো, কট থিটা হচ্ছে তোমার এবার সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর অনুপাত। আগে ট্যান থিটা পড়লাম, বিপরীত বাহু ও সন্নিহিত বাহুর অনুপাত। এবার হচ্ছে কি কট থিটা হচ্ছে কি সন্নিহিত বাহু আর বিপরীত বাহুর অনুপাত। ঠিক আছে, অর্থাৎ এটা উপরে এটা নিচে, অর্থাৎ সন্নিহিত বাহু উপরে বিপরীত বাহু নিচে। আর ট্যান থিটার ক্ষেত্রে কি বলছিলাম, বিপরীত বাহুটা উপরে আর সন্নিহিত বাহুটা কি নিচে। তাহলে এখানে লিখতেছি সন্নিহিত বাহু ওকে বিপরীত বাহুর অনুপাত, কি বিপরীত বাহুর অনুপাত, বাহুর অনুপাত। এটা হচ্ছে কি কট থিটা, কি কট থিটা কী বলো তো, তাহলে উপরে কি লিখবো, উপরে আমি শর্টকাটে লিখতেছি সন্নিহিত বাহু, আর নিচে কি লিখতেছি বলো তো, বিপরীত বাহু, কি লিখতেছি, বিপরীত বাহু। ঠিক আছে, তাহলে সন্নিহিত বাহুকে কী লেখা যায়, ভূমিও লেখা যায়, কী লেখা যায়, ভূমিও লেখা যায়, এবং কি তোমার হচ্ছে বিপরীত বাহুকে কী লেখা যায়, লম্ব লেখা যায় না, লেখা যায় তো। তাহলে এই ত্রিভুজের মধ্যে কি হচ্ছে বলো তো, এই ত্রিভুজের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে ভূমি কোনটা, ভূমি বা হচ্ছে সরি ভূমি বা সন্নিহিত বাহু কোনটা হচ্ছে বলো তো, এসি। এবং কি তোমার হচ্ছে বিপরীত বাহু কোনটা হচ্ছে, বা বিপরীত বাহু বা লম্ব হচ্ছে এবি। ঠিক আছে, তাহলে কট থিটা যেগুলো কি পাইলাম, সেটা হচ্ছে কি সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর অনুপাত হচ্ছে কি কট থিটা, অর্থাৎ সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। এবং কি এই ত্রিভুজের সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে, সন্নিহিত বাহুকে ভূমি লেখা যায়, আর বিপরীত বাহুকে কী লেখা যায়, লম্বও লেখা যায়। আচ্ছা, তারপর হচ্ছে কি সন্নিহিত বা ভূমি, সরি সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে কি এসি, আর হচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যে হচ্ছে বিপরীত বাহু লম্ব হচ্ছে এবি। ঠিক আছে, এবার হচ্ছে কি 5 নাম্বার যে হচ্ছে অনুপাতটার কথা বলছিলাম সেটা হচ্ছে কি তোমার হচ্ছে স্যাক থিটা, কি স্যাক থিটা। তাহলে স্যাক থিটা নিয়ে আসি, কী আছে স্যাক থিটা। স্যাক থিটা হচ্ছে কি তোমার হলো কি স্যাক থিটা হচ্ছে কি অতিভুজ আর হচ্ছে সন্নিহিত বাহুর অনুপাত। অতিভুজ আর কি সন্নিহিত বাহুর অনুপাত। আমরা কস থিটা কি পড়ছিলাম বলতো, সন্নিহিত বাহু আর অতিভুজের অনুপাত, তার উল্টাটা হচ্ছে কি স্যাক থিটা, অর্থাৎ স্যাক থিটা হচ্ছে তোমার হলো কি অতিভুজ আর হচ্ছে কি সন্নিহিত বাহুর অনুপাত। তাহলে কি এখানে কি পড়বো, স্যাক সরি অতিভুজ ওকে সন্নিহিত বাহুর অনুপাত, সন্নিহিত বাহুর কি অনুপাত। অতিভুজ আর সন্নিহিত বাহুর অনুপাত কি বলছিলাম বলো তো, স্যাক থিটা, বললাম কি স্যাক থিটা, অর্থাৎ উপরে হচ্ছে অতিভুজ দিব আর নিচে কি হবে, সন্নিহিত বাহু, কি হবে সন্নিহিত বাহু। তাহলে অতিভুজকে অতিভুজই আমরা লিখলাম, অতিভুজকে কি লিখলাম, অতিভুজকে অতিভুজই লিখলাম। এবং কি সন্নিহিত বাহুকে কী লেখা যায় বলো তো, সন্নিহিত বাহুকে ভূমি লেখা যায় না, অবশ্যই লেখা যায়, যেহেতু সন্নিহিত বাহুর আরেক নাম ভূমি। তাহলে অতিভুজ এই ত্রিভুজের মধ্যে কোনটা, এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি, এবং কি তোমার হচ্ছে এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের সন্নিহিত বাহু বা ভূমি কোনটা হচ্ছে বলো তো, এসি। তাহলে কী করলাম এখানে দেখো তো, অতিভুজ ও সন্নিহিত বাহুর অনুপাত হচ্ছে কি স্যাক থিটা, অর্থাৎ অতিভুজ ভাই হচ্ছে কি সন্নিহিত বাহু, তারপর হচ্ছে কি অতিভুজে থাকলো সন্নিহিত বাহুকে কি ভূমিও লেখা যায়, আর হচ্ছে কি অতিভুজ এবিসি ত্রিভুজে হচ্ছে বিসি, আর হচ্ছে কি সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে কি এসি। ঠিক আছে, আচ্ছা এবার সর্বশেষ যে অনুপাতটা আছে সেটা হচ্ছে কি তোমার হচ্ছে কসেক থিটা, কি কসেক থিটা। আচ্ছা দেখো সর্বশেষ যে অনুপাতটা আছে সেটা হচ্ছে কি কসেক থিটা। আচ্ছা দেখো, তাহলে কি সর্বশেষ যে অনুপাতটা আছে সেটা হচ্ছে কি কসেক থিটা। তাহলে কসেক থিটা হচ্ছে কি তোমার হচ্ছে
অতিভুজ আর হচ্ছে বিপরীত বাহুর অনুপাত। অতিভুজ আর কি বিপরীত বাহুর অনুপাত আমরা সাইন থিটার ক্ষেত্রে পড়ছিলাম। বিপরীত বাহু ও অতিভুজের অনুপাত হচ্ছে কি সাইন থিটা। এবার হচ্ছে কি অতিভুজ আর তার বিপরীতটা, অর্থাৎ অতিভুজ আর বিপরীত বাহুর অনুপাত হচ্ছে কি তোমার হচ্ছে কসেক থিটা। তাহলে এখানে কি লিখলাম, অতিভুজ ওকে বিপরীত বাহুর অনুপাত, কি বিপরীত বাহুর অনুপাত, ঠিক আছে, বিপরীত বাহুর অনুপাত কি অতিভুজ এবং বিপরীত বাহুর অনুপাত কি বলো তো, তোমার হচ্ছে কি কসেক থিটা, সরি সিও এসি সি থিটা, এরপরে হচ্ছে কি অতিভুজ আর নিচে হচ্ছে কি তোমার হচ্ছে বিপরীত বাহু, কি শর্টকাটে লিখলাম বিপরীত বাহু, ঠিক আছে। তাহলে থেকে অতিভুজকে অতিভুজে রাখলাম, অতিভুজকে কি রাখলাম, অতিভুজে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, আর বিপরীত বাহুকে কি বলা হয় বলো তো, বিপরীত বাহুর আরেক নাম হচ্ছে কি লম্ব, তার জন্য এখানে কি লিখলাম লম্ব লিখলাম। তারপর হচ্ছে কি তোমার হচ্ছে ঠিক আছে, এই ত্রিভুজ এবিসি ত্রিভুজের মধ্যে অতিভুজ কোনটা বলো তো, অতিভুজ হচ্ছে কি বিসি, এবং কি লম্ব এই ত্রিভুজের মধ্যে কোনটা বলো তো, অবশ্যই হচ্ছে কি এবি। তাহলে সরি বিটা ভালো করে লিখি। তাহলে সর্বশেষ যে অনুপাতটা পেলাম সেটা হচ্ছে কি কসেক থিটা, সেটা হচ্ছে কি অতিভুজ এবং কি বিপরীত বাহুর অনুপাত হচ্ছে কসেক থিটা, অর্থাৎ অতিভুজ বাই বিপরীত বাহু, এবং কি অতিভুজকে এখানে কি অতিভুজে লিখলাম, এবং কি বিপরীত বাহুর আরেক নাম হচ্ছে কি তোমার হচ্ছে লম্ব লেখা যায়। তাহলে এই ত্রিভুজ এবিসি ত্রিভুজের মধ্যে হচ্ছে কি তোমার হচ্ছে কি অতিভুজ কোনটা হচ্ছে বিসি, এবং হচ্ছে লম্ব কোনটা হচ্ছে এবি। আশা করছি ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত আমরা কয়টা অনুবাদ পড়লাম, 6টা অনুবাদ পড়লাম। তাহলে 6টা অনুবাদকে আমি এখানে সংক্ষেপে লিখতেছি, দেখো কোনটাকে কী দ্বারা করা হয়, দেখো দেখি। আচ্ছা, তাহলে দেখো 6টা অনুবাদ কী কী, প্রথমত কী বললাম সাইন থিটা বললাম, কী বললাম বলো তো, সাইন থিটা বললাম। তাহলে সাইন থিটায় যেগুলো কী লিখছিলাম সেটা হচ্ছে বিপরীত বাহু ওয়াই, বিপরীত বাহু বাই কী লিখছিলাম বলো তো, অতিভুজ, কী লিখছিলাম অতিভুজ। আচ্ছা, বিপরীত বাহুকে কি বলা হয়, বিপরীত বাহুকে কি লম্ব বলা হয়, কি বলা হয় লম্ব বলা হয়। তাহলে এখানে কি লিখলাম লম্ব লিখলাম, লম্ব বাই কি লিখলাম অতিভুজ লিখলাম, কি লিখলাম অতিভুজ লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে দ্বিতীয় যে অনুপাতটা পড়ছিলাম সেটা হচ্ছে কি কস থিটা, কি পড়ছিলাম কস থিটা। তাহলে কস থিটায় যেগুলো লেখা হচ্ছে সন্নিহিত বাহু বাই কি হচ্ছে অতিভুজ, কি সন্নিহিত বাহু বাই কি বলা হচ্ছে অতিভুজ, কি অতিভুজ। আর হচ্ছে কি সন্নিহিত বাহুকে কি কী লেখা হয় ভূমি লেখা হয়, কী লেখা হয় ভূমি লেখা হয়। আচ্ছা, ভূমি, আর এখানে নিচে কি লিখলাম সংক্ষেপে লিখলাম হচ্ছে অতিভুজ। আচ্ছা, তারপর 3 নম্বর যে অনুপাতটা ছিল সেটা হচ্ছে কি ট্যান থিটা। ট্যান থিটাকে কি কী লেখা হয় সেটা হচ্ছে বিপরীত বাহু হয় হচ্ছে কি সন্নিহিত বাহু, বিপরীত বাহু হয় কী লেখা হয় সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই কী লেখা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এখানে হচ্ছে বিপরীত বাহু কি আছে এই ত্রিভুজের মধ্যে, আচ্ছা বিপরীত বাহুকে কী বলা হয় বলো তো, বিপরীত বাহুকে তোমার হচ্ছে লম্ব বলা হয়ে থাকে, কী বলা হয় লম্ব বলা হয়, এবং কি সন্নিহিত বাহু কী বলা হয়, সন্নিহিত বাহুকে কী বলা হচ্ছে ভূমি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি সাইন থিটা বললাম, কস থিটা বললাম, এটা হচ্ছে কি ট্যান থিটা। আরও 3টা অনুপাত আছে, সেটা হচ্ছে আরেকটা অনুপাত এখানে লিখি সমস্যা নেই, কট থিটা, কি কট থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি কট থিটা হচ্ছে কি সন্নিহিত বাহু বাই কি সন্নিহিত বাহু ভাগ হচ্ছে কি বিপরীত বাহু, কি বিপরীত বাহু, বিপরীত বাহু। আর সন্নিহিত বাহুকে কী লেখা হয় বলো তো, সন্নিহিত বাহুকে লেখা হয় হচ্ছে তোমার হচ্ছে কি ভূমি, এবং কি তোমার হচ্ছে বিপরীত বাহুকে কী লেখা হয় লম্ব, বিপরীত বাহুকে কী লেখা হয় লম্ব লেখা হয়, লম্ব লেখা হয়। আচ্ছা, ঠিক আছে, এখানটা আর 2টা অনুপাত আমি এই পাশে লিখতেছি। তাহলে দেখো সেটা হচ্ছে কি কট বললাম সেক থিটা, তাহলে কি সেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে কি বলো তো, অর্থাৎ হচ্ছে হলো কি অতিভুজ ভাই, অতিভুজ ভাই হচ্ছে কি সন্নিহিত বাহু, অতিভুজ ভাই কি হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু, কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তাহলে অতিভুজকে অতিভুজে লিখলাম আমরা, অতিভুজে লিখলাম, আর হচ্ছে সন্নিহিত বাহুকে কী লিখলাম এখানে সন্নিহিত বাহুকে আমি কী লিখলাম ভূমি লিখলাম। আর সর্বশেষ যেটা পড়লাম সেটা হচ্ছে কি কসেক থিটা, কসেক থিটা, কসেক থিটা যেগুলো কী বললাম বলো তো, এটা হচ্ছে অতিভুজ ভাই হচ্ছে কি বিপরীত বাহু, অতিভুজ ভাই অতিভুজ ভাই কি বিপরীত বাহু, কি বিপরীত বাহু।
তাহলে এটার মধ্যে অতিভুজই থাকলো, কি থাকলো, অতিভুজই থাকলো। আর বিপরীত বাহুর আরেক নাম কি বলো তো, লম্ব। কি লম্ব, সরি লম্বটা ভালো করে লেখা হলো না, লম্ব। ঠিক আছে, তাহলে সর্বমোট 6টা অনুপাত কী কী বললাম, একটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে বিপরীত বাই অতিভুজ, বা এটাকে লম্ব বাই ভূমি অতিভুজ বলা হয়। কস থিটা যেগুলো সন্নিহিত বাহু বাই অতিভুজ, আর হচ্ছে এটাকে ভূমি বাই অতিভুজও বলা হয়। সাইন থিটা যেগুলো বিপরীত বাই সন্নিহিত বাহু, এটাকে লম্ব বাই ভূমিও বলা হয়। কট থিটা যেগুলো কি সন্নিহিত বাহু বিপরীত বাহু, এটাকে ভূমি বা লম্ব বলা হয় থাকে। তাই সেক থিটা যেগুলো কি বলা হচ্ছে বলো তো, অতিভুজ বাই সন্নিহিত বাহু, এটাকে অতিভুজ বাই ভূমিও বলা হয়। আর কসেক থিটা সর্বশেষ যেটা আছে সে অতিভুজ বাই বিপরীত বাহু, এটাকে বলা হচ্ছে কি অতিভুজ বাই লম্বও বলা হয়ে থাকে। তাহলে তোমাদের কাজ হচ্ছে বিষয়গুলো মুখস্থ করবে। কোনগুলো মুখস্থ করবা, এই যে এই বিষয়টা বেশি মুখস্থ করবা, সেটা হচ্ছে এই পাশেরগুলা। ঠিক আছে, এই যে এইখানকার মধ্যে এইটা, আর এখানকার মধ্যে কোনটা, এইটা। অর্থাৎ তোমাকে যদি বলা হয় সাইন থিটার অনুপাত করা, তুমি বলো লম্ব বাই অতিভুজ। তোমাকে যদি ট্যান থিটার অনুপাত কোনটা, বা ট্যান থিটা যেগুলো কি বলবা যাচ্ছে কি লম্ব বাই ভূমি, এবং কি কট থিটা যেগুলো বলবা যদি বলে ভূমি বাই লম্ব। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝতে পারছো কোনটা মুখস্থ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এ হচ্ছে আমার হলো 4 নাম্বার যে হচ্ছে কি টপিকটা ছিল সেটার আলোচনা শেষ। এবার হচ্ছে সর্বশেষ, আচ্ছা সর্বশেষ না, হ্যাঁ এরপরে তো আরও একটা আছে। এবার হচ্ছে 5 নাম্বার যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করব। 5 নাম্বার টপিকটা আমি লিখছিলাম, সেটা হচ্ছে ত্রিকোণমিতির কি অনুপাত সমূহের কি পরস্পর বিপরীত অনুপাত। ঠিক আছে, ত্রিকোণমিতির, আচ্ছা এখানটা আমি কি 5 নাম্বার যে এটা ছিল সেটা হচ্ছে কি ত্রিকোণমিতির পরস্পর বিপরীত অনুপাত সমূহ, পরস্পর কি পরস্পর বিপরীত অনুপাত সমূহ, কি অনুপাত সমূহ। ঠিক আছে, আচ্ছা অনুপাত। তাহলে প্রথমত হচ্ছে কি সাধারণত হচ্ছে, আচ্ছা দেখো তো এই ত্রিভুজের মধ্যে আমরা কি সাইন থিটা যেগুলো কি লিখতে পারবো, প্রথম হচ্ছে প্রথমত বলি সাইন থিটা আর হচ্ছে কসেক থিটা পরস্পরের বিপরীত। কি সাইন থিটা ও কি কসেক থিটা কি পরস্পরের কি বিপরীত, পরস্পরের বিপরীত। কীভাবে বিপরীত হচ্ছে দেখো তো, তাহলে এই ত্রিভুজের মধ্যে আমরা সাইন থিটা যেগুলো কী লিখছি দেখো দেখি, সাইন থিটা যেগুলো আমরা লিখছি হচ্ছে এবি বাই কী লিখছি, অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই কী লিখছি অতিভুজ লিখছি, অর্থাৎ এবি বাই কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই হচ্ছে কি বিসি হচ্ছে তোমার হচ্ছে সাইন থিটা, আর হচ্ছে কসেক থিটা যেগুলো আমরা কী লিখছিলাম বলো তো, কসেক থিটা যেগুলো আমরা লিখছিলাম হচ্ছে তোমার হচ্ছে কি অতিভুজ বাই বিপরীত বাহু, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এখানে কি হচ্ছে বিসি বাই কী লিখছিলাম বলো তো, বিসি বাই লিখছিলাম হচ্ছে কি এবি লিখছিলাম না, অবশ্যই। তাহলে দেখো তো সাইন থিটা যেগুলো এবি বাই বিসি, কসেক থিটা যেগুলো বিসি বাই এবি, পরস্পর উল্টা না। তাহলে কি আমরা যদি সেখানটা হচ্ছে কি, আচ্ছা আমি যেখানে যদি সাইন থিটাকে এইভাবে লিখি, সাইন থিটাকে কি আমি যদি এই এবিটাকে আমি যদি নিচে পাঠাই দিই, তাহলে কি এটাকে আমি এইভাবে লিখতে পারবো না বলো তো, বিসি বাই এবি লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো। তারপরে তাহলে কি হচ্ছে সাইন থিটা যেগুলো কি লিখতে পারবো, বিসি বাই এবির বদলে আমরা কি কসেক থিটা বসাতে পারবো না, সরি কসেক থিটা কি বসাতে পারবো, অবশ্যই বসাতে পারবো। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে কি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা, অর্থাৎ কসেক থিটা আর হচ্ছে সাইন থিটা কি একে অপরের বিপরীত, বা তুমি হচ্ছে কসেক থিটাকে এখানে নিয়ে আসতে পারো, অর্থাৎ কসেক থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে কি 1 বাই সাইন থিটা। এই বিষয়টা মনে রেখো, যখন আমরা অনুশীলনী ম্যাথ বা উদাহরণে ম্যাথ করবো সেক্ষেত্রে কি লাগবে, কাজে লাগবে। আচ্ছা এটা হলো সাইন আর কসেক। তারপরে হচ্ছে কি এবার আসি হচ্ছে কস আর সেক হচ্ছে কি পরস্পরের বিপরীত, কস আর সেক কি কস ও কি সেক হচ্ছে কি সরি কস আর সেক শুধু লিখতেছি কেন, কস থিটা ও কি সেক থিটা হচ্ছে কি তোমার হচ্ছে কি পরস্পরের বিপরীত। তাহলে কস থিটা সেক থিটা যদি পরস্পরের বিপরীত হয়, তাহলে আগের মধ্যে তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো, কস থিটা যেগুলো আমরা লিখতে পারবো না 1 বাই সেক থিটা, অবশ্যই লিখতে পারবো, বা সেক থিটা যেগুলো 1 বাই কস থিটা এটা লিখতে পারবো। আর হচ্ছে আরেকটা সর্বশেষ যেটা আছে ট্যান থিটা, কি ট্যান থিটা ওকে কট থিটা কি পরস্পরের বিপরীত, কি পরস্পর হচ্ছে কি বিপরীত, তাহলে পরস্পরের কি বিপরীত, তাহলে আমরা কি তাহলে আগের মতো হিসাব, তাহলে কি ট্যান থিটা যেগুলো আমরা যেহেতু বিপরীত তার জন্য কি 1 বাই কট থিটা লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো। তাহলে আশা করছি বুঝতে পারছো, তাহলে যদি কট থিটা বলা হয় তাহলে 1 বাই ট্যান থিটা লেখা যাবে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা শেষ।
আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরকে হচ্ছে কি যে ত্রিকোণমিতির 6টা অনুপাত পড়লাম, এগুলো সহজে কীভাবে মনে রাখা যায় সে বিষয়টা নিয়ে একবার একটু কথা বলি। আচ্ছা দেখো, তাহলে কি ট্যান থিটা মূলত হচ্ছে কি আমরা কী পাচ্ছি, সাইন থিটা কস থিটা হচ্ছে কি ট্যান থিটা, তাহলে কি সাইন থিটা কস থিটা ট্যান থিটা, আর এদের এদের বিপরীতগুলো হচ্ছে কি সাইনের বিপরীত হচ্ছে কসেক, কসের বিপরীত হচ্ছে স্যাক, এবং কি ট্যানের বিপরীত হচ্ছে কি কট। তাহলে কি আমরা যদি হচ্ছে সাইন কস আর হচ্ছে ট্যানটা মনে রাখি, বাকি তিনটা অনুপাত সহজে মনে রাখতে পারবো, অর্থাৎ এর বিপরীতটা। তাহলে কি এখানটা আমি লিখতেছি সাগরের লবণ, মনে রাখার উপায়, ঠিক আছে, সাইন থিটার ক্ষেত্রে কি সাইন থিটার ক্ষেত্রে কি সাগরের লবণ কি বাজে সাগরের লবণ আছে, সাগরে কি আছে লবণ আছে। তাহলে কি এই যে সাগর মানে হচ্ছে কি এসতে সাইন, ঠিক আছে, এখানে সাইন থিটা, লবণ মানে হচ্ছে কি এখানে লতে লম্ব, আর হচ্ছে কি সরিয়া থেকে এখানে হচ্ছে সরিয়তে হচ্ছে অতিভুজ, কি অতিভুজ। তাহলে কি সাইন থিটা যেগুলো কি লিখতে পারবো, সাইন থিটা যেগুলো আমরা লিখতে পারবো, এখানে দেখাচ্ছি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি অতিভুজ, যেটা আমরা একটু আগেই পড়লাম। তাহলে কীভাবে মনে রাখবো, যে সাগরের লবণ লাগ, তার মানে হচ্ছে কি সাগর মানে হচ্ছে সাইন থিটা, আর হচ্ছে লবণ সাগর থেকে হচ্ছে কি সাগর দন্তেশ্ব থেকে সাইন, ঠিক আছে, আর হচ্ছে লবণের ল থেকে লম্ব, আর হচ্ছে কি আসে থেকে কি অতিভুজ, অর্থাৎ সাগর লবণ লাগে এখান থেকে কি সাইন থিটা যেগুলো কি অতিভুজ, এটা মনে রাখবো, ঠিক আছে। আর হচ্ছে সাইন থিটার বিপরীত কি কস থিটা, সরি কসেক থিটা, তাহলে কি আমরা কসেক থিটা যেগুলো কি লিখতে পারবো বলো তো, এখানটায় যদি আমি সাইন থিটা মনে থাকে কসেক থিটা যেগুলো কি লিখতে হবে, যেহেতু বিপরীত অতিভুজ ভাই কি লিখতে পারবো, অতিভুজ ভাই কি লিখতে পারবো, লম্ব লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো, বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে কি তোমার হলো সাইন থিটা গেল, এবার হচ্ছে কি হলো সাইন কস, আর হচ্ছে কি এবার হচ্ছে কস থিটা নিয়ে আলোচনা কী করি, কস থিটা কীভাবে সহজে মনে রাখবা সেটা নিয়ে আলোচনা করবি। তাহলে কি কস থিটার ক্ষেত্রে কীভাবে মনে রাখবো, তাহলে কস থিটা যেগুলো কি লিখবো, এখানে লিখবো হচ্ছে কবরে ভূত আছে, কি আছে কবরে ভূত আছে, কি আছে ভূত আছে, এইটা এইভাবে মনে রাখবো, ঠিক আছে। তাহলে কি কবরে ভূত আছে, তাহলে কি কবর মানে হচ্ছে কি এখানে হচ্ছে কস থিটা, কবর দিয়ে কস থিটা মনে রাখবো, ভূতে মানে হচ্ছে কি ভর দুর্গকার ভূমি, আর এখানে সরিয়াতে কি অতিভুজ, সরিয়াতে হচ্ছে কি অতিভুজ। তাহলে এখানে কি লিখতে পারবো, কস থিটা যেগুলো তাহলে কি ভূমি বাই অতিভুজ, কি ভূমি বাই অতিভুজ, কি ভূমি বাই হচ্ছে কি অতিভুজ, সময়টা আছে না, আচ্ছা ঠিক আছে, ভূমি বাই হচ্ছে কি কস থিটা যেগুলো হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। আচ্ছা তাহলে যদি তোমাকে স্যাক থিটাই যে তাহলে কবরে ভূত আছে, অর্থাৎ কবর থেকে কি ক থেকে কস থিটা মনে রাখবো, ভূ থেকে কি ভূত থেকে কি ভূমি, আর হচ্ছে কি সরিয়া থেকে সরিয়া এখানে থেকে আসে, অর্থাৎ অতিভুজ, ঠিক আছে। তাহলে কি কস থিটা যেগুলো কি কবরে ভূত আছে এখান থেকে ভূমি বাই অতিভুজ, এটা মনে রাখবো, ঠিক আছে। তাহলে তোমাকে যদি স্যাক থিটা বলা হয় তাহলে কি স্যাক থিটা হচ্ছে কি তোমার হচ্ছে কস থিটার হচ্ছে বিপরীত অনুপাত, তাহলে কি এখানে কি লিখতে পারবো বলো তো, অতিভুজ বাই অতিভুজ বাই কী লিখতে পারবো, ভূমি লিখতে পারবো, অতিভুজ বাই কী লিখতে পারবো, ভূমি লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো, ঠিক আছে। এবার হচ্ছে সর্বশেষ আরেকটা মনে রাখার বিষয় সেটা বলি, সেটা হচ্ছে কি ট্যান থিটা, ট্যান থিটা কি ট্যান থিটা, ট্যান থিটার ট্যান থিটার ক্ষেত্রে কি হয়, টেরা লম্বা ভূত, কি টেরা লম্বা কি ভূত, টেরা লম্বা কি ভূত, ঠিক আছে। তাহলে টেরা লম্বা ভূত কি দেখো দেখি, টেরা লম্বা ভূত। আচ্ছা তাহলে এখানটা কি টেরা থেকে এখানে ট থেকে কি মনে রাখবো, ট্যান থিটা মনে রাখবো, ল থেকে কি এখানে লম্ব, আর হচ্ছে কি ভূত থেকে কি ভূমি, ঠিক আছে। তাহলে ট্যান থিটা যেগুলো কী লিখতে পারবো বলো তো, তোমার হচ্ছে কি লম্ব বাই ভূমি, কী লিখতে পারবো লম্ব বাই ভূমি লিখতে পারবো, কী লিখতে পারবো বলো তো লম্ব বাই ভূমি। তাহলে টেরা লম্বা ভূত, এখানে ট্যান থিটা, তাহলে কি লম্বা থেকে কি লম্ব, আচ্ছা ভূ থেকে কি ভূমি, ঠিক আছে। তাহলে ট্যান থিটা যেগুলো তো লম্ব বাই ভূমি। আর তাহলে কি কট ট্যান থিটার বিপরীত কী হচ্ছে কট থিটা, তাহলে কি কট থিটা হচ্ছে কি তোমার হচ্ছে এর বিপরীত হবে, যদি হলো লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা যেগুলো তাহলে কী হচ্ছে ভূমি বাই হচ্ছে কি লম্ব। তাহলে এই 6টা অনুপাত, এই 3টা হচ্ছে ছন্দ আকারে কি মনে রাখতে পারো, তাহলে সহজে মনে রাখবে, ঠিক আছে, মনে থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে সর্বশেষ যে আমার একটা টপিক আছে সেটা নিয়ে আলোচনা করে আজকের মতো শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা দেখো, সর্বশেষ যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি তোমার হলো সর্বশেষ যেটা বিষয়টা ছিল ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক, কী ছিল ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক কী ছিল, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে কি অনুপাতগুলোর মধ্যকার কি সম্পর্ক, কি মধ্যকার সম্পর্ক, কি
সম্পর্ক। এটা ছিল কি সর্বশেষ, অর্থাৎ 6 নাম্বার টপিক ছিল। আমি সবার প্রথমে লিখছিলাম যখন, দেখছিলাম হয়তো। 6 নাম্বার টপিক ছিল কি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে কী ছিল, সম্পর্ক ছিল। তাহলে এটার ক্ষেত্রে কি দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে এইদিকে আমি হলো কি একটা সমকোণী ত্রিভুজ এখানটা আমি আঁকি, ঠিক আছে। দেখো তো, সরি, এখানটা হচ্ছে আমি একটা সূক্ষ্মকোণ নিলাম, ধরো এক্স, এটা ও দিলাম, আর এখানে কি দিলাম, ওয়াই দিলাম, ঠিক আছে। এটা কি নিলাম, একটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণকে ধরো আমি থিটা নিলাম, আর ও এক্স ওয়াই কি একটা হচ্ছে বিন্দু, ধরো আমি কি নিলাম, পি নিলাম, কি নিলাম, পি নিলাম। তাহলে পি থেকে হচ্ছে কি ও এর উপর একটা লম্ব আঁকলাম, সেটা দিলাম পি, আর টি দিলাম, লম্ব দিলাম। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এক্স ও ওয়াই একটা সূক্ষ্মকোণ নিলাম, এটাকে থিটা দ্বারা প্রকাশ করলাম, আর ও এক্স এ কি যে কোনো এক চলমান একটা কি নিলাম, পি নিলাম, পি থেকে কি ওয়াইয়ের উপর কি একটা লম্ব আঁকলাম, সেটা হচ্ছে কি ওটি লম্ব আঁকলাম। বিষয়টা বুঝতে পারছো? তাহলে কি এখানে কোন এই ত্রিভুজের মধ্যে দেখো তো বিপরীত সন্নিহিত বাহু বা ভূমি কোনটা, এটা বলতো। এটা হচ্ছে ভূমি, বা হচ্ছে কি সন্নিহিত বাহু। কী বাহু, সন্নিহিত বাহু। এটা হচ্ছে কি লম্ব, বা হচ্ছে কি বিপরীত বাহু। যেহেতু হচ্ছে কি সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত বাহু লম্ব বা হচ্ছে বিপরীত বাহু, আর হচ্ছে সূক্ষ্মকোণ সংলগ্ন প্রদত্ত সূক্ষ্মকোণের কি সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, আর হচ্ছে কি সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি, এটা হচ্ছে কি অতিভুজ। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এখানকার মধ্যে আমরা সাইন থিটা ইজ করলে কী লিখতে পারবো এই ত্রিভুজ থেকে, দেখো তো। ত্রিভুজ কি, এটা হচ্ছে পিওটিএ কি বলো তো, সাইন থিটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারবো আমরা, সাইন থিটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারবো বলো তো, সাইন থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো, সাইন থিটা ইজ ইকুয়াল টু বলো তো কি লম্ব বাই অতিভুজ। কী পড়ছিলাম, লম্ব এখানে কি বলো তো, এখানে লম্ব হচ্ছে কি পি আর টি, অতিভুজ কি বলো তো ওপি। এতটুকু বুঝতে পারছো বিষয়, আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে এখান থেকে আমরা কস থিটা, ত্রিভুজ পিওটি ও কস থিটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারবো বলো তো, কস থিটা ইজ ইকুয়াল টু কি বলা হচ্ছে ভূমি বাই অতিভুজ, কি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে এই ত্রিভুজের মধ্যে ভূমি কোনটা, ভূমি হচ্ছে কি ওটি, অতিভুজ কি বলো তো, অতিভুজ হচ্ছে কি ওপি। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো? তাহলে ট্যান থিটা আমরা এই ত্রিভুজের মধ্যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী লিখতে পারবো, একটু চিন্তা করো তো। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। তাহলে এইটার মধ্যে লম্ব কি বলো তো, পিটি লম্ব না, পিটি লম্ব, এবং কি ভূমি কত বলো তো, ওটি। আচ্ছা, আমি যদি পিটিকে এবং ওটিকে উভয় পক্ষে কি এই অতিভুজ দ্বারা ভাগ করি, কোনো সমস্যা আছে? উভয় পক্ষে ভাগ করলে তো কোনো সমস্যা নেই, ওপি ওপি কাটা যাবে। তাহলে আমরা কি করতেছি, এখানটা হচ্ছে পিটি ভাগ কি, সরি, পিটি বাই কী করবো, ওপি করব, আর হচ্ছে এখানটা কী করবো বলো তো, ওটি ভাগ কী করবো, ওপি করবো। অর্থাৎ উভয় পক্ষে আমরা কী করলাম, তোমার হচ্ছে কি ওপি দ্বারা কী করলাম, ভাগ করলাম। বিষয়টা বুঝতে পারছো? ওপি দ্বারা ভাগ করলাম। তাহলে দেখো দেখি এখানটা আমরা কী পাচ্ছি, পিটি বাই ওপি যেগুলো কী লিখতে পারি, পিটি বাই ওপি যেগুলো সাইন থিটা লিখতে পারি না, অবশ্যই লিখতে, সরি, তাহলে কী লিখতে পারি বলো তো, সাইন থিটা লিখতে পারি, ঠিক আছে। আর ওটি বাই ওপি যেগুলো কী লিখতে পারি বলো তো, কস থিটা লিখতে পারি না, আর সরি এখানে কস থিটা হবে, এখানে কি কস থিটা লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো। তাহলে আমরা সর্বশেষ কী পাইলাম, ট্যান থিটায় যেগুলো কী পেলাম, সাইন থিটা বাই কস থিটা, এটা পাইলাম, ঠিক আছে। তাহলে কী পেলাম, ট্যান থিটায় যেগুলো আমরা পাইলাম সাইন থিটা বাই কস থিটা। বিষয়টা বুঝতে পারছো? আশা করছি বিষয়টা বুঝতে পারছো। কীভাবে আসলো তোমাদেরকে আমি দেখাইলাম। তাহলে তোমার হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্কের মধ্যে আমরা কী পাইলাম, সম্পর্কের মধ্যে কী সম্পর্ক পেলাম বলো তো। তাহলে কী পাইলাম, ট্যান থিটায় যেগুলো আমরা পাইলাম হচ্ছে সাইন থিটা বাই কী পাইলাম, কস থিটা পাইলাম না। তাহলে কি ট্যান থিটা বিপরীত একই বলো তো, এবং তাহলে কি অতএব আমরা কী লিখতে পারবো, কট থিটায় যেগুলো কী লিখতে পারবো, কট থিটায় যেগুলো আমরা এটা লিখতে পারবো না বলো তো, সেটা হচ্ছে কি কস থিটা বাই হচ্ছে কি সাইন থিটা। যেহেতু হচ্ছে কি তোমার হচ্ছে কি ট্যান থিটা আর কট থিটা কি একে অপরের বিপরীত। বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে পারছো আশা করছি। তাহলে এতটুকুই শেষ আজকের মতো। তবে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা যে হচ্ছে সাইন থিটা, কস থিটা, তারপর হচ্ছে কি ট্যান থিটা, তারপর হচ্ছে কি কট থিটা, তারপর হচ্ছে সেক থিটা এবং কি সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কি কসেক থিটা। এই যে 6টা অনুপাত পড়ি, এই অনুপাতগুলোর মধ্যে একটা আমি বলি, সেটা হচ্ছে কি এখানে সাইন ও কি থিটা আছে না, সাইন থিটার মধ্যে কি আছে, সাইন ও থিটা আছে। এইটা কিন্তু কখনোই কিন্তু নয়, এই দুটা তোমরা যদি ভাবো যে সাইন আর থিটা গুণ করে সাইন থিটা হয়েছে, এটা কিন্তু কখনো ভাবা যাবে না, কখনোই কি যাবে না, ভাবা যাবে না। মূলত সরি এখানে সাইন আর থিটা মিলে যে গুণ করে যে এটা হয়েছে, কিন্তু এটা কিন্তু ভাববা না কখনোই, কারণ এটা সম্পূর্ণ ভুল। সাইন থিটার মধ্যে কি সাইন থিটার মধ্যে হচ্ছে কি সাইন থিটার
থিটা দ্বারা কী বোঝাচ্ছে, তোমার হচ্ছে সাইনের অনুপাত সমূহের মানকে বোঝাচ্ছে। থিটা দ্বারা কী বোঝাচ্ছে, অনুপাত সমূহের মানকে বোঝাচ্ছে। অর্থাৎ সাইন ইজিকল টু কী লেখা যায় বলো তো, তোমার হচ্ছে কি লম্ব বাই কী লেখা যায়, অতিভুজ লেখা যায় না। অর্থাৎ থিটা ইজিকল টু তোমার হচ্ছে লম্ব বাই অতিভুজের কি মানকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে কখনোই কি সাইন থিটা, সাইন এবং থিটার অনুপাত সাইন থিটা না, সেটা হচ্ছে তোমার হচ্ছে এখানে সাইন থিটার মধ্যে থিটা দ্বারা কী বোঝাচ্ছে, তোমার সাইনের অনুপাত অর্থাৎ লম্ব বাই অতিভুজ। সেক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে একই, কস থিটার ক্ষেত্রে মানে কি হচ্ছে তোমার হলো কি ভূমি বাই অতিভুজের অনুপাতকে বোঝা যাচ্ছে থিটা দ্বারা, ঠিক আছে। আর থিটার মাধ্যমে কি ভূমি বাই কি অতিভুজের অনুপাতকে বোঝায়, ঠিক আছে। তো আজকের প্রথম পর্বে আমার এতটুকু ছিল, আশা করছি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, আর যদি তোমাদের যদি কোনো অধ্যায়ের মধ্যে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে বলিও, ইনশাল্লাহ আমি পরবর্তীতে ওই অধ্যায়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো সবাইকে আসসালামু আলাইকুম।